প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম দুঃসাহস। শুরু করছি তৃতীয় অংশ। ভাঙা বোতল ছেড়ে অন্যটা তুলে নিল ব্রুকস। চিপি খুলে ফোরম্যানের রক্তাক্ত হাতের উপর হুইস্কি ঢালতে শুরু করলো। গায়ের উপর লবণের ছিটা পড়েছে যেন। তীব্র জ্বলুনি শুরু হতে দুহাত শরীর শক্ত হয়ে গেল করবেটের। দাঁতে দাঁত চেপে ব্যথা আর জ্বলুনি সহ্য করার চেষ্টা করছে। পেছনে সরে এসে বারের সাথে ঠেস দিয়ে দাঁড়ালো। কাগজ তামাক বের করে সিগারেট রোল করতে শুরু করলো। জেফ্রি করবেট, আমি এখানে এসেছিলাম শান্তিতে থাকতে। ভেবেছি আর কখনো অস্ত্র ধরবো না, কিন্তু তোমরা আমাকে বাধ্য করেছ। পার্কারদের শেষ লোকটা বেঁচে থাকা পর্যন্ত থামবো না আমি। তার আগেই যদি আমাকে থামাতে না পারো। একটা সুযোগ দিচ্ছি তোমাদের, লোগান। নিজের ঘরে ফিরে যাও। রোজগারের হাজারটা ফিকির তোমার জানা আছে। এখানকার আশা বাদ দিয়ে তারই একটা চেষ্টা করো। সাথে তোমার বন্ধুকেও নিয়ে যাও। দয়া করে ভুলেও এখানে থাকার চিন্তা মাথায় এনো না। পরের বার আমি হয়তো এমনিতে ছেড়ে দেব না। তুমি একা বন্ধু। ম্যাট লোগানের মুখে হাসি দেখা গেল। সে ভালো করে জানে যতক্ষণ পর্যন্ত নিজে পিস্তলে হাত না দিচ্ছে স্যামুয়েল ব্রুকসের তরফ থেকে বিপদের আশঙ্কা নেই। সবসময় এরকম অপ্রস্তুত অবস্থায় পাবে না আমাদের। বরং কয়েকজনে মিলে ঠিকই কোণঠাসা করে ফেলবো তোমাকে। ঠিক এটাই ভাবছিলাম, হেসে উঠল ব্রুকস। জানতাম আমার কথা তোমাদের ভালো লাগবে না। দল বেঁধে কাউকে শিকার করা সত্যি সহজ ব্যাপার। সে যত টাপ লোকই হোক, তাই না? আরও সহজ যদি পেছন থেকে গুলি করা যায়। চেষ্টা করে দেখবে নাকি? যদ্দূর জানি এতে তোমাদের আপত্তি নেই। হিংস্র চাউনি বন্দুকবাজের চোখে পরে সেটা ঘৃণায় রূপ নিল। তুমি টিকতে পারবে না বন্ধু, সামনে নিয়ে বলল সে। তার চেয়ে এখান থেকে বেরিয়েই স্যাডেলে চেপে ছুটতে থাকো। একবারও পেছনে তাকিও না। টেক্সাস বা মেক্সিকোর দিকে গেলে বেঁচে যাবে। সেখানে একবার পৌঁছাতে পারলে নিরাপদ। আমি থাকছি, লোগান। বেয়াজলাকেও আমার পেছনে ছুটছে না যে টেক্সাস বা মেক্সিকো পাড়ি দিতে হবে। সে রাগ করল লোগান, উঠে দাঁড়ালো। ভাবখানা যেন বেরিয়ে যাবে। পেছনে ঠেলে দিল চেয়ার, আর চোখে দেখল সঙ্গীকে। তারপর দৃষ্টি রাখল ব্রুকসের হাতে ধরা সিগারেটের উপর। ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে। ঠোঁটে লাগিয়ে টানতে শুরু করেছে। ঠিক এ সময় বিদ্যুৎ খেলে গেল ওর হাতে। অন্য লোকটাও কোমরে হাত বাড়িয়েছে। ম্যাট লোগানের চোখে উল্লাস, কিন্তু সেটার স্থায়িত্ব হলো সেকেন্ডেরও কম সময়। হতবাক হয়ে দেখল ভোজবাজির মতো ব্রুকসের হাতে উঠে এসেছে জোড়া পিস্তল। আগুন ঝরল। লোগানের মনে হলো দুটো গজাল ঢুকে পড়েছে বুকে। চেয়ারের উপর ছিটকে পড়ল প্রথমে, তারপর চেয়ার সমেত হুড়মুড় করে পেছনে ঢলে পড়ল তার শরীর। অন্য লোকটা সবে পিস্তল বের করেছে। ওর কপালে টিপ পরিয়ে দিল ব্রুকস। বুক ফুটো করল পরের গুলিতে। ধীরে হাঁটু ভেঙে পড়ল লোগানের সঙ্গী। পড়ার সময় থুতনির ধাক্কায় ভারসাম্য হারালো টেবিলটা। শেষে কাত হয়ে পড়ল তারই উপর। নিথর দেহগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল ব্রুকস। আরও দুটো লাশ। এ নিয়ে 4 হলো। সংখ্যাটা কেবল বাড়তে থাকবে যতদিন না ও নিজে মারা যায়, কিংবা পার্কারদের খায়েশ মেটে। অবিশ্বাসের সাথে লাশগুলো দেখছে জেফ্রি করবেট। ব্যথা ভুলে তাকিয়ে আছে। পিস্তল রিলোড করে হোলস্টারে ফেরত পাঠালো ব্রুকস। ফোরম্যানের সামনে এসে দাঁড়াতে কাঁপতে লাগলো বিশাল কাঠামো। ভয়ে সিটিয়ে গেছে, চোখে নগ্ন আতঙ্ক। বিশ্বাস করো, আমি খুন করিনি এমিলিওকে। মিনতি ফুটে উঠল করবেটের কণ্ঠে। ওই লোগানই ওকে খুন করেছে। আমি শুধু একটু পিটিয়েছি। ঠোঁট থেকে সিগারেট সরিয়ে সাই ঝাড়ল ব্রুকস। ফের টান দিল। ম্যাট লোগান তো কিছু বলতে পারবে না। আমিই বলছি, জেফ্রি, তুমি একটা মিথ্যুক। সিগারেট ফেলে বুটের তলায় পিষল। করবেটের পেছনে এসে হোলস্টার থেকে তুলে নিল তার পিস্তল। সিলিন্ডার খালি করে বাট নামিয়ে আনলো করবেটের চাঁদিতে। আলগোস্তে ঢলে পড়ল বিশাল দেহটা।
পিস্তল পাশে ছুঁড়ে ফেলে বারটেন্ডারের দিকে তাক ফিরল ও। আগের মতোই দাঁড়িয়ে আছে ডাস্টি, চোখে ভয়। ভুকুটি করতে আতঙ্ক ফুটে উঠল চোখে, পিছিয়ে গেল দুপা। বারের সাথে ঠেকে গেছে পিঠ। সেলুন থেকে বেরিয়ে ফুটপাত ধরে দক্ষিণে এগোলো ব্রুকস। উল্টো দিকের দোকানের পড়ছে ভিড় করেছে কয়েকজন। তাদের উপর একবার দৃষ্টি বুলালো ও। মুঠো ভরা বুলেটগুলো ছুঁড়ে ফেলল রাস্তায়। স্টোরের পড়ছে দাঁড়িয়েছিল উইলিয়াম লকহার্ট। সম্পূর্ণ নতুন দৃষ্টিতে দেখছে ব্রুকসকে। গুলির শব্দ শুনেছে সে। তারপর ওকে বহাল তবিয়তে বেরোতে দেখে আশ করতে পারছে অবিশ্বাস্য ব্যাপারটা। ম্যাট লোগান অ্যারিজোনার সেরা গান সিলিঙ্গার। তার উপর অন্য লোকটা আর জেফ্রি করবেট তো ছিলই। অন্তত তিনজনকে সামলাতে হয়েছে, ভাবছে স্টোর মালিক। কিভাবে সম্ভব হলো? রোয়ানের কাছে এসে লকহার্টকে এক ঝলক দেখল ব্রুকস। স্যাডলে চড়ে বসল। আমার একজন উকিলের দরকার। পার্কারের চামচা নয় এমন কেউ আছে? বিল কারভারের কাছে যেতে পারো, সৎলোক। ও মাথায় রাস্তার পশ্চিমে দোতলায় ওর অফিস। পেছনের বাড়িটায় থাকে সে। অফিসে না পেলে বাড়িটাতে খোঁজ করো। লাগাম ঢিলে করতে ধীরে এগোলো রোয়ানটা। পেরিয়ে যাওয়ার সময় ব্রুকস খেয়াল করল প্যালেসের সামনের ভিড় বেড়েছে। নিশ্চল দাঁড়িয়ে থেকে ওকে দেখছে লোকগুলো। অসময়ে একটা লড়াই শুরু হলো, ভাবছে ও। ম্যাট লোগান ঠিকই বলেছে, শেষ পর্যন্ত টিকে থাকার সম্ভাবনা ওর একেবারে নেই। ঠিক এজন্যই ব্রুকস চায় না মর্গান পিক্সের এই জায়গা পার্কার বা ওরকম কারো হাতে পড়ুক। অনেক ঘাম ঝরিয়ে জমিটাকে আজকের অবস্থায় নিয়ে আসতে হয়েছে। অনাহুত কেউ এর ফল ভোগ করবে, ওর সব পরিশ্রম বেথা যাবে। ভোগ করলে ওর সব পরিশ্রম বেথা যাবে। নিজের কোনো নিকট আত্মীয় থাকলেও চেনে না। এমিলিওর ব্যাপারটাও সেরকম। সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে প্রথম যে নামটা মাথায় এলো তাতে চমকে উঠল ব্রুকস, কিন্তু একটু পরে সিদ্ধান্ত পাকা করে ফেলল। ঘণ্টাখানেক পর বিল কারভারের অফিস থেকে বেরিয়ে স্যাডলে চাপল। কাজটা কি ভালো হলো, ভাবছে। এমিলিও বেঁচে থাকলে চিন্তা করতে হতো না। এখন ওর সব কিছুর উত্তরাধিকারী ওই একজনই। এটা একটা চমক হবে। ক্ষমা প্রার্থনা করে একটা চিঠি লিখেছে। ওর মৃত্যুর পরেই কেবল সেটা খোলা হবে। বাথানে ফিরে ঘোড়ার পরিচর্যা শেষে রান্না করল। খাওয়া সেরে অনুশীলন করলো কিছুক্ষণ। সবজি বাগানের কাছে চলে এলো এরপর। তৃণভূমিতে ছড়িয়ে ছিটিয়ে আছে গরুগুলো। সার্কেল এফের কয়েকটা গরুও আছে সাথে। ফ্রি রেঞ্জ বলে এটা হবেই। ব্রুকসের মনে হচ্ছে আগের জীবনে ফিরে গেছে, কেবল বিরামহীন চলাটা ছাড়া। সেই উদ্বেগ, সারাক্ষণ সতর্কতা আর বিপদের আশঙ্কা। মোটেও আফসোস নেই ওর, বরং এটাই ওকে শান্ত সুস্থির রেখেছে। বাফেলো টাউনে আজ যা ঘটল তা শুরু মাত্র। এর চেয়েও কঠিন পরিস্থিতি সামাল দিতে হবে। জুলিয়াস পার্কারকে একটা নাড়া দেয়া গেছে। এবার সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে বুড়ো। জেফ্রি করবেট আজ ভয়ে সিটিয়ে গেছে ঠিকই, কিন্তু লোকটার ধাত ভালো করে জানে ব্রুকস। সুযোগ পেলে পেছন থেকে গুলি করতেও দ্বিধা করবে না বারবি ফোরম্যান। শুধু লোক ভাড়া করেনি, তাপ লোকই জোগাড় করেছে বারবি। নগণ্য এক স্যামুয়েল ব্রুকসকে সায়স্তা করতে ম্যাট লোগানের মতো বন্দুকবাজের প্রয়োজন হয় না। করবেটোকে দেখে এত ভয় পেল কেন? এর ব্যাখ্যা একটাই, ওরা জানে কার সাথে লড়তে হবে। কি করে জানলো? যেভাবে হোক, ভাবল ব্রুকস। টের পেয়েছে, এটাই হচ্ছে মূল ব্যাপার। ম্যাট লোগানের ব্যর্থতা সতর্ক করে দেবে ওদের। আরও টাপ লোক আনার চেষ্টা করবে এবার। নাকি ইতিমধ্যে এসে গেছে? সবাই লোগানের মতো নয়, একই ভুল ও বারবার করবে না। ওর কপালে সত্যি খারাপই আছে। বিকেলে তৃণভূমিতে দুজন ঘোড়সওয়ারকে দেখতে পেল ব্রুকস। শহরের দিক থেকে আসছে। ওদের পরিচয় আন্দাজ করতে পারছে। কেবিনে গিয়ে চুলোতে পানি চড়িয়ে পড়ছে এসে অপেক্ষায় থাকলো। কাছে আসার পর চিনতে পারল আগন্তুকদের, মার্শাল আর তার ডেপুটি। 10 হাত দূরে এসে থামলো ওরা। স্যাডল ছেড়ে হিসিং রেইলে ঘোড়ার লাগাম বাঁধল জ্যাক
হবস। ভেতরে এসো জ্যাক, কফি আছে, আমন্ত্রণ জানালো ব্রুকস। গাঢ় হয়ে স্যাডলে বসে আছে টিম ম্যাসন। রোষ মাখানো দৃষ্টিতে দেখছে ওকে। কি হলো তোমার, নামছো না কেন? ভেতরে ঢুকতে উদ্যত হয়েছিল মার্শাল। ফিরে খেকিয়ে উঠল ডেপুটির উদ্দেশ্যে। নাকি ধরেই নিয়েছো ফ্লাগানদের মতো উপাদেয় হবে না ওর কফি? দেখার মতো প্রতিক্রিয়া হলো ম্যাসনের। রক্তশূন্য ফ্যাকাশে মুখ স্বাভাবিক হতে সময় লাগলো। ধীরে স্যাডল সারল সে। বিড়বিড় করে বলল, কি জানো? ঘোড়ার রাশ বেঁধে কেবিনে ঢুকলো। খাবার ঘরে একটা চেয়ারে ঝাঁকিয়ে বসেছে মার্শাল, আর চুলোর কাছে কফির আয়োজনে ব্যস্ত ব্রুকস। তোমার সাথে কথা বলতে এলাম, হালকা সুরে বলল হবস। কিছু ব্যাপার খোলসা হওয়া দরকার। কফির মগ হাতে ওদের সাথে যোগ দিল ব্রুকস। সিগারেট অফার করলো। তোমার কাজ কারবার ধাঁধার মতো লাগছে স্যাম, গরম কফিতে চুমুক দিয়ে বলল মার্শাল। দুদিন আগেও যে লোক নিরস্ত থাকতো, হঠাৎ করে কোমরে পিস্তল ঝুলিয়েছে সে। অনায়াসে ধরাশায়ী করে ফেলল ম্যাট লোগানের মতো দুজন টাপ লোককে। তারও আগে থেকে এখানকার লোকেরা সবচেয়ে কম জানে তোমার সম্পর্কে। আমিও। নিজের সম্পর্কে কিচ্ছু বলনি তুমি। কোত্থেকে এসেছো এটাও পরিষ্কার জানে না কেউ। নীরবে মার্শালকে দেখল ব্রুকস। ধীরে ধোঁয়া ছাড়ল। দেখো জ্যাক, আমি কথা কম বলি, সেটা তো কোনো সমস্যা নয়। কারো সাথে পাশে নেই এবং তোমার পোস্টারগুলোয় আমার ছবি পাবে না, এটাই হচ্ছে বড় কথা। সেটাই তো চিন্তার বিষয়। পিস্তলগুলো দেখে মনে হচ্ছে ভালো চালাতে জানো। না, খুব ভালো, নইলে ম্যাট লোগান মারা পড়তো না। এত ভালো একজন বন্দুকবাজকে চিনি না, এটাই আমার মাথা ব্যথার কারণ। চুপ করে থাকলো ও। ম্যাট লোগানকে খুন করলে কেন? আত্মরক্ষা করা কি খুন? ওদের কেউ একটা গুলিও ছুঁতে পারেনি। উল্টোটা হলে কি তুমি খুশি হতে জ্যাক? ওরাই আমার আগে পিস্তল বের করেছিল। ডাস্টি কিন্তু এ কথা বলেনি। ও বলেছে হঠাৎ অস্ত্র বের করে গুলি শুরু করেছ তুমি। একটা যুক্তিও দেখিয়েছ। আগে পিস্তলে হাত না দিলে লোগানের মতো লোক তোমার হাতে খুন হবে না। ডাস্টি ফক একটা মিথ্যুক। সেলুনে ডাবল এসের দুজন পাঞ্চার ছিল, শর্টি আর টম। ওদের সাথে কথা বললে ভিন্ন কিছু শুনতে পাবে। আমাদের ঠেকা পড়েছে, ফোড়ন কাটল ম্যাসন। শীতল দৃষ্টিতে ডেপুটিকে দেখল ব্রুকস। যুবকের উদ্যত আচরণ পছন্দ করতে পারছে না। এখানে টিকতে পারবে না তুমি স্যাম, খেই ধরল মার্শাল। সম্ভাবনা একেবারেই কম। পার্কারদের সাথে সমানে সমান লড়ার শক্তি তোমার নেই। তার চেয়ে জমিটা বেচে দিয়ে কেটে পড়ো। তুমি থাকলেই ঝামেলা বাড়বে, আমাদের সমস্যা হবে। ঝামেলা সামাল দেয়াই তোমাদের কাজ জ্যাক। সব কিছু শুরু পার্কাররাই করেছে। মিস ফ্লাগানকে উত্ত্যক্ত করছিল ছেলেটা, আমি তাতে বাধা দিয়েছি। তুমি হলেও তাই করতে। এরপর বার্ড নিজে আগ বাড়িয়ে এসেছে আমাকে সাহায্য করতে। পরের বার জেফ্রি করবেট সহ 4 জন এসেছিল। আমি নিরস্ত্র ছিলাম, তারপরও করেছিল বার্ড। আমার সৌভাগ্য রাইফেল হাতে জানালায় বসেছিল এমিলিও। পার্কারদের পক্ষ থেকে এমন কাপুরুষোচিত আচরণ আশা করিনি আমি, অথচ তা ঠিকই টের পেয়েছে এমিলিও। নিজের জীবনের বিনিময়ে আমাকে বাঁচানোর খেসারত দিয়েছ। গতকাল ওকে তুলে নিয়ে গিয়েছিল করবেট। ওর শরীরে ইচ্ছে মতো হাতের কারসাজি দেখিয়েছে। কপালে পিস্তল ঠেকিয়ে এরপর নির্দয়ভাবে খুন করেছে। একটা সুযোগ কি ওর পাওয়া উচিত ছিল না? আত্মরক্ষা করা কি দোষের? তোমার আইন কি বলে জ্যাক? বারবার মার দেবে ওরা আর চুপ করে থেকে দেখব কেবল? ম্যাট লোগানকে আমি চলে যেতে বলেছিলাম, সুযোগটা ও নেয়নি। এরকম আর কোনো ঘটনা বরদাস্ত করব না আমি। কঠিন শোনালো মার্শালের কণ্ঠ। পিস্তলবাজি করতে হলে শহরের বাইরে করবে।
আমি যা করেছি সবই বাধ্য হয়ে। ওরা কিছু না করলে আমিও ভালো মানুষ। আমার শহরে তুমিই শুরু করেছ। ওরা তোমার কাছে যায়নি, বরং তুমিই ওদের কাছে গিয়েছিলে। করবেটকে জিজ্ঞেস করতে গিয়েছিলাম ও এমিলিওকে খুন করেছে কিনা। তবে তৈরি ছিলাম, কেউ যাতে আগের মতো নিশ্চিন্তে গুলি করতে না পারে। পার্থক্যটা এখানেই। ওরা ড্র করায় আমাকে পিস্তল ব্যবহার করতে হয়েছে। কিন্তু পিস্তলের মুখে করবেটকে বোতল দিয়ে পিটিয়েছ তুমি, যোগ করলো ম্যাসন। ডাস্টি কচম খেয়ে বলেছে। বুঝতে পারছি না ডাস্টি নাকি পার্কারদের সাথে তোমার খাতির বেশি। কাটা কাটা স্বরে ডেপুটির উদ্দেশ্যে বলল ব্রুকস। ডাস্টি এটা নিশ্চয় বলেনি যে আমি সেলুনে ঢোকার সঙ্গে সঙ্গে শটগান বের করতে চেয়েছিল। জ্যাক হবস মার্শালের দিকে ফিরল। তোমার ডেপুটি কে একটা অপদার্থ মনে হচ্ছে। তদন্তের আগেই একজন বারকিপারের কথাকে যে ধ্রুব সত্য হিসেবে ধরে নেয়, তাকে এছাড়া অন্য কিছু ভাবা বোধ হয় ঠিক হবে না। বিতৃষ্ণার সাথে ডেপুটিকে দেখল হবস। দয়া করে চুপ করে থাকো টিম। ওরা তিনজন ছিল, ম্যাসন, ব্যাখ্যা দিল ব্রুকস। কারো দিকে পিস্তল ধরিনি আমি। আসলে ওখানে কোনো শোডাউন হবে এটাই আশা করিনি। তিনজনের বিরুদ্ধে একা লড়তে যাব কোন দুঃখে। টেবিল থেকে হাত সরাতে নিষেধ করেছিলাম, কেউ যাতে আমার অজান্তে পিস্তলে হাত দিতে না পারে। কিন্তু লোগান আমাকে বাধ্য করেছে। ওদের আগে গুলি করতে পেরেছি বলে বেঁচে আছি, নইলে আমার রক্তই ডাস্টিকে মেঝে থেকে পরিষ্কার করতে হতো। এবং তাও করতো আনন্দের সাথে। ব্রুকস থেমে যেতে নীরবতা নেমে এলো। জ্যাক হব ভাবছে কি জানো। নিরাসক্ত দৃষ্টিতে জানালা পথে পেইরি দেখছে ডেপুটি। বোঝা যাচ্ছে ব্রুকসের ব্যাখ্যা তার মনে ধরেনি। তুমি কে ব্রুকস? মার্শালের তীক্ষ্ণ দৃষ্টি বিদ্ধ করলো ওকে। সাধারণ কেউ ম্যাট লোগানের মতো লোককে ধরাশায়ী করে ফেলবে এটা আমাকে বিশ্বাস করতে বলো না। পিস্তলের ব্যবহার তুমি ওদের চেয়ে ঢের ভালো জানো। সহাস্যে মার্শালের দিকে তাকিয়ে থাকলো। কপালটাই মন্দ আমার, হাল ছেড়ে দিয়ে বলল হবস। শেষ বয়সে এসে উটকো সব ঝামেলা সামাল দিতে হচ্ছে, যেগুলো সামাল দেয়া আমার ক্ষমতার বাইরে। তোমার বা লোগানদের মতো লোককে সামাল দেবে আমার মতো চুনোপুঠি? তাহলে তো কথাই ছিল না। বার কয়েক মাথা নাড়ল মার্শাল। অস্থিরভাবে নড়াচড়া করছে হাতের আঙুলগুলো। কণ্ঠে হতাশা আর বিরক্তি ফুটে উঠল। পার্কার একগাদা লোক ভাড়া করেছে। পুরনো একজন কাউহ্যান্ডও নেই ওর। সব কটা আজে বাজে লোক। ঘোড়া বা গরু সামলানোর চেয়ে পিস্তলবাজি ভালো জানে ওরা। এসব লোক আমাকে পাত্তাই দেবে না। পার্কার তো আরও এক কাঠি বাড়া। মুখের উপর বলে দেবে পারলে কিছু করো গিয়ে। দয়া করে শহরটা এড়িয়ে চলো স্যাম, যদ্দূর সম্ভব। অনুরোধ ঝরে পড়ল মার্শালের কণ্ঠে। তোমার যা ইচ্ছে শহরের বাইরে করো, নাক গলাতে আসবো না আমি। শহর কমিটির কেউ এ লড়াই পছন্দ করতে পারছে না। ওরা ভাবছে কেবল ব্যবসা নিয়ে। কদিন পর রেল রোড আসবে, তত্তর করে উঠে যাবে বাফেলো টাউন। কেউ চায় না তোমাদের কারণে তার আগেই শহরটা ধ্বংস হয়ে যাক। শহর কমিটির আশঙ্কা অমূলক নয়, বুঝতে পারছে ব্রুকস। পশ্চিমের অনেক উঠতি শহর এভাবেই ধ্বংস হয়ে গেছে। দুটো বাথানের লড়াইয়ে পরোক্ষভাবে আশপাশের বাথানগুলোরও ক্ষতি হয়। এসব লড়াইয়ে বেশিরভাগ লোক থাকে ভাড়াটে, বেপরোয়া। ওদের থামানো যায় না যতক্ষণ পর্যন্ত না ওরা নিজেরা থামে বা শেষ হয়ে যায়। শেষমেশ ওদের রোজ গিয়ে পড়ে শহর বা অন্য বাথানের উপর। যদি চলেও যাওয়ার আগে লুটপাট তো করেই, দু একটা খুন করতেও কসুর করে না। বারপিতে যাব ভাবছি, উঠে দাঁড়ালো জ্যাক হবস। নিজের দায়িত্ব আমাকে পালন তো করতেই হবে। যদিও ভালো করে জানি পার্কারকে বোঝানো আমার দ্বারা সম্ভব হবে না। এমন একরোখা লোক আর দেখিনি। এমিলিওর ব্যাপারে জিজ্ঞেস করব ওকে। হলপ করে বলতে পারি অস্বীকার করবে সে।
তাছাড়া তুমিও কোনো অভিযোগ করনি। বেরিয়ে এসে রেইল থেকে লাগাম খুলে স্যাডলে চাপলো মার্শাল। তারপর ফিরল পড়ছে দাঁড়ানো ব্রুকসের দিকে। সামনে কঠিন সময়, অসম একটা লড়াই। তবু তোমার সাফল্য কামনা করছি, বাছা। নট করে এসপার দাবালো হবস। মাটিতে একদলা থুতু ফেলল টিম ম্যাসন। হিংস্র দৃষ্টিতে তাকালো ব্রুকসের দিকে। তোমার পরিচয় ঠিকই বের করে ফেলবো ব্রুকস, নিজেকে লুকিয়ে রাখতে পারবে না। পরের বার যখন আসবো তখন তোমার হাতে একটা পোস্টার, আমার হাতে একটা পোস্টার আর ওয়ারেন্ট থাকবে। উদার ভঙ্গিতে হাসলো ব্রুকস। পার্কারের ডাল কুত্তাদের সাথে এসো না আবার, তাহলে কিন্তু তোমার বুকের ওই তারাটা বুলেট ঠেকাতে পারবে না। কদিন টিকবে? দ্বিগুণ তেজে উত্তর দিল ডেপুটি। সবাই মিলে ওরা তোমাকে কচুকাটা করে ফেলবে। তুমি ওদের রাইফেলগুলো লোড করে দিও। অপমানে লাল হয়ে গেল ম্যাসনের ফর্সা মুখ। ব্রুকস দা বলেছে সেটা বাচ্চা বা মেয়েদের কাজ। খুব বেড়েছ দেখছি। চাপা গর্জনের মতো শোনালো যুবকের কণ্ঠ। স্যাডলে চেপেছে। লোগানকে অপ্রস্তুত অবস্থায় পেয়েছিলে বলে নিজেকে বড় বন্দুকবাজ ভাবতে পারছ। জেফ্রি করবেট ঠিকই এর শোধ নেবে। এসপার দাবালো সে। দ্রুত ছুটতে শুরু করলো ঘোড়াটা। ক্ষীণ হাসল স্যামুয়েল ব্রুকস। হারে হারে চিনে ফেলেছে ডেপুটিকে। এক রত্তি মুরদ নেই, অথচ সারাক্ষণ নিজেকে জাহির করার প্রাণান্ত চেষ্টা করছে। ঠিক বার্ট পার্কারের মতো, যেন জেফ্রি করবেটের আরেক শিষ্য। কিন্তু ওকে শত্রু ভাবার কারণটা অজানাই রয়ে গেল। পার্কারদের সাথে হয়তো কোনো সম্পর্ক আছে ডেপুটির। হতে পারে সেজন্যই ওর প্রতি এত বিদ্বেষ। শ্রাগ করে কেবিনে ঢুকলো ব্রুকস। টিম ম্যাসনকে নিয়ে চিন্তার কিছু নেই। দূর থেকে লাফঝাপ দেয়াই সার। কাছে এসে কিছু করার মতো বুকের পাটা তার নেই। সন্ধ্যার খানিক আগে বারবি বাথানে পৌঁছালো মার্শাল ও তার ডেপুটি। অফিসে এনে ওদের বসিয়েছে অ্যালান পার্কার। 2 দফা কফি পরিবেশন করা হয়েছে, কিন্তু বাথান মালিকের পাত্তা নেই। জ্যাক হবস তিতি বিরক্ত। ব্যাংক হাউস থেকে ভেসে আসা হইচই ওর ধৈর্যচ্যুতির খোরাক হয়েছে। উঠে পড়ার সিদ্ধান্ত নিয়েছে ঠিক এ সময়ে দরজায় দেখা গেল জুলিয়াস পার্কারকে। দীর্ঘ পায়ে হেঁটে এসে নিজের আসনে বসে মার্শালের দিকে তাকালো। কোনো সম্ভাষণ এমনকি দেরি করার জন্যে দুঃখ প্রকাশ করল না। কেন এসেছ? স্পষ্ট কর্তৃত্বের সুরে জানতে চাইল। পকেট থেকে চুরুট বের করে ধরালো জ্যাক হবস। দেখল রানচারকে। পাথরের মতো মুখ, দীর্ঘ সংকল্পবদ্ধ। আয়েশ করে ধোয়া ছাড়ল মার্শাল। মৃদুস্বরে জবাব দিল, বোঝা যাচ্ছে আমাদের আশা পছন্দ হয়নি তোমার। কিন্তু সত্যি কথা বলতে কি, তুমি আসতে বাধ্য করেছ। চটে গেল বুড়ো, চোখ জ্বলছে। মুখ সামলে কথা বলো জ্যাক। আমি তোমাকে কখন বাধ্য করলাম? কিছু ঝামেলাবাজ লোক ভাড়া করেছ তুমি। বাফেলোতে গিয়ে যা ইচ্ছে করে বেড়াচ্ছে ওরা। পণ্যের বদলে একটা পয়সাও দিচ্ছে না। কেউ প্রতিবাদ করলে উল্টে মারধর করছে। এটা তোমাকে বন্ধ করতে হবে, নয়তো। নয়তো কি? শহর কমিটি বাধ্য হবে কার্যকর কোনো ব্যবস্থা নিতে। ব্যবসায় ক্ষতি করতে ওরা আসেনি এখানে। গায়ের ঘাম ঝরিয়ে প্রতিটি পয়সা রোজগার করতে হয় ওদের। কতগুলো গুন্ডার ইচ্ছে মাফিক চলতে পারে না শহরটা। ওরা যদি পয়সা না দেয় তো সেটা আমার দোষ? তুমি বলে দিলে ওরা তা শুনতে বাধ্য, যেহেতু লোকগুলো তোমার কাছে ওদের পিস্তল বিকিয়েছে। আমি যদি তোমার দিকে পিস্তল তাক করতে বলি ওরা তা শুনবে, কিন্তু নিজেদের রোজগারের টাকা কিভাবে খরচ করবে সেটা বললে মোটেও পছন্দ করবে না। তুমি করবে? বেতনের টাকায় দেদারসে মদ গিলছ জ্যাক। আমি মানা করলে শুনবে? খানিক অস্বস্তি অনুভব করলো মার্শাল। শ্রাগ করল। বুঝতে পারল আসল কথার ধারে কাছে দিয়েও
যাবে না বাথান মালিক। এজন্যে তুমিই দায়ী থাকবে জুল। স্যামুয়েল ব্রুকসকে নিয়ে যা ইচ্ছে করো, আপত্তি নেই আমাদের। নিজের দোষে মারা গেছে তোমার ছেলে, বদলে এমিলিওকে খুন করেছে তোমার লোকেরা। খেলাটা তারপরও চালিয়ে যাচ্ছ। আমার কাছে ওয়ারেন্ট থাকলে আগে তোমাকেই গ্রেপ্তার করতাম। তোমার লোকেরা যদি এভাবে ঝামেলা করতে থাকে। হবস, তুমি নিজের অফিসে নেই এটা বোধহয় ভুলে গেছো। জুলিয়াস পার্কারের কঠিন কর্তৃত্বপূর্ণ স্বর থামিয়ে দিল মার্শালকে। রানচারের চোখে উপহাস। তোমার কাজ হচ্ছে শহরের শান্তি রক্ষা করা। আমার কোনো ব্যাপারে তোমার এই নোংরা নাক গলিও না। শুনে রাখো পার্কার, মোটেও দমল না হবস। তোমার কোনো লোক যদি শহরে আরেকটা ঝামেলা করে, তাকে গ্রেপ্তার করব আমি। তোমার ক্ষমতায় কুলাবে? কাজটা কঠিন, কিন্তু পারবো, হেসে বলল মার্শাল, আত্মবিশ্বাসী দেখাচ্ছে। তোমার ভুলে যাওয়া উচিত নয়, শহরের শুরুতে এমন ডজনখানেক লোককে মোকাবেলা করেছি। ভেবেছিলাম শেষ কটা দিন ঝামেলা ছাড়া কাটিয়ে দেব। তোমার কারণে তা যখন হচ্ছে না, তখন উঠে পড়েই লাগবো আমি। তেমন একটা অতীত তুমি ফেলে এসেছো 15 বছর আগে, কিন্তু সেটা অতীতের। কত হলো তোমার হবস? 47। বেশ বুড়িয়ে গেছো। আগের ক্ষিপ্ততা নেই, শরীরও মুটিয়ে গেছে। তোমার তুলনায় ওরা অনেক তরুণ। পুরানো সময়ে ফিরে যেতে হবে আমাকে। সেটা কি এতই সহজ? পরীক্ষা নিতে চাও পার্কার? শীতল কণ্ঠে বলল মার্শাল। ভুলেও ও কাজ করো না। নিজে মরার আগে যে কটাকে পারি সাথে নিয়ে যাব। শহরের লোকজন আমার পেছনে এসে দাঁড়াবে। প্রয়োজনে ওরা তোমাকেও ছাড়বে না। সশব্দে হেসে উঠল জুলিয়াস পার্কার। ভয়ে নড়েচড়ে বসল ডেপুটি টিম ম্যাসন। সারাক্ষণেই অস্বস্তি বোধ করছে। বাফেলো টাউনের শুরু পার্কারদের হাত দিয়ে। এটা তোমরা এত তাড়াতাড়ি ভুলে গেলে? উল্লসিত দেখালো বুড়োকে, গলায় চাপা অহংকার। দরকার হলে শহরটাকে ধুলোয় মিশিয়ে দেব আমি। তোমার এত রাগের কারণ তো বুঝতে পারছি না। কৌশল বদলালো মার্শাল, গলায় আপোষের সুর। বুঝতে পেরেছে বাথান মালিককে খেপিয়ে লাভ হবে না। সবাই মিলে হামলে পড়েছ ব্রুকসের উপর। অন্যায় করেছে তোমার ছেলে, অথচ তুমি আগুনটাকে আরো উস্কে দিতে চাইছো। তুমি তো আর ছেলে হারাওনি, বুঝবে কি করে? সেলেসের সাথে বলল পার্কার। যত অন্যায় করুক, ও আমার ছেলে। ওর মৃত্যুর শোধ আমি নেবই। এমিলিওকে খুন করেও তোমার স্বাদ মেটেনি? যার কারণে এত কিছু সে তো বহাল তবিয়তে আছে। আমি চাইলেও করবেট এখন আর থামবে না। ম্যাট লোগান আর ওই লোকটার বন্ধুরাও অসন্তুষ্ট হবে আমি যদি ওদের কেটে পড়তে বলি। বুঝতেই পারছো, ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে ব্যাপারটা। আমার ইচ্ছের উপর এখন আর নির্ভর করছে না। থেমে সিগার ধরালো বুড়ো। একসঙ্গে অনেক ধোঁয়া টানতে গিয়ে কেসে উঠল। দুঃখিত জ্যাক, এর শেষ না দেখে ছাড়ছি না। নিজ হাতে ছেলেকে কবরে শুইয়েছি আমি। একজন বুড়ো বাপের কাছে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ বোধ হয় এটাই। বোঝা গেল, তোমার কাছে অযথাই এসেছি। করবেটকে দেখে যাও। অভিযোগ করছো? ওহো, হিসেবটা নিজেই মিটিয়ে ফেলতে পছন্দ করবে ও। থেমে সিগারেট টান দিল পার্কার। ধোঁয়ায় ঢাকা পড়ে গেল মুখ। ও আবার সহজে কিছু ভোলে না। তোমার এত উতলা হওয়ার কিছু নেই। মাত্র তো কটা দিন। ব্রুকসও একা। জেফ্রির লোকজন প্রথম দফায় শেষ করে ফেলবে ওকে। ভাড়াটে লোকগুলোকে রাখার প্রয়োজন ফুরিয়ে যাবে তখন। তোমারও আর মাথা ঘামাতে হবে না। হতছাড়া এ শহরের চেয়ে ওদের জন্যে ঢের মজা শহর পড়ে আছে। উঠে মাথায় হ্যাট চাপালো জ্যাক হবস। বেরোতে গিয়েও দরজার কাছে ফিরে দাঁড়ালো। তোমার ক্রুদের আবার অন্য বাথানগুলোর পেছনে লাগিয়ে দিও না।
তাহলে কিন্তু ভুল করবে। সবাই একাট্টা হলে তুমি টিকতে পারবে না, কারণ স্যামুয়েল ব্রুকসের গতি করার পর তোমার অবস্থা হবে অনেকটাই নড়বড়ে। ব্রুকস মামুলি কেউ নয়, মাটি কামড়ে পড়ে থাকবেও, এবং মরার আগে তোমার ক্রুদের যে কটাকে পারে খসিয়ে দেবে। তাতে আমার কিছু আসে যায় না। সেটা ঠিক। বেরিয়ে যাওয়ার সময় ভাবল জ্যাক হবস, তোমার সাম্রাজ্য টিকে থাকলেই হলো। ব্রুকসের জন্যে করুণা অনুভব করল মার্শাল। শক্ত পাল্লার এক শত্রু জুটিয়েছ। পার্কার থামবে সবকিছু শেষ হওয়ার পর। মার্শাল আর ডেপুটি বেরিয়ে যেতে আপন মনে হাসল জুলিয়াস পার্কার। বুড়ো বয়সে ভীমরতিতে পেয়েছে জ্যাক হবসকে। কারণটা কি? গত কয়েক বছরে এ লোকের আচরণ ছিল মেরুদণ্ডহীন একটা জীবের মতো। সারাক্ষণ মদে চুর হয়ে থাকত। ডেপুটি টিম ম্যাসনে শহরে কর্তৃত্ব করে এসেছে এ কারণে যে নিজের অফিস ছেড়ে বেরোয় না হবস। হঠাৎ করে খোলস ছেড়ে বেরিয়ে এসেছে লোকটা। খারাপ লক্ষণ। জ্যাক হবসকে তার ভালোই চেনা আছে। যুবক বয়সে ক্ষিপ্ততা নেই যুবক বয়সের ক্ষিপ্ততা নেই ঠিকই, কিন্তু আত্মবিশ্বাসেরও কমতি নেই। পার্কার জানে মার্শাল ওকে অপছন্দ করে। সেও। ঝামেলাটা মিটে গেলে টাইট দিতে হবে হবসকে। সিদ্ধান্ত নিল বারপি মালিক। করবেটকে লেলিয়ে দিলে ল্যাঠা চুকে যাবে। হতচ্ছাড়াকে একেবারে শেষ করে দিলেও অবশ্য মন্দ হয় না, কিন্তু তা করতে হলে অন্য কারো সাহায্য লাগবে। করবেট এ কাজের উপযুক্ত নয়। বাফেলো টাউনের শুরুতে বহু ফাস্ট গানকে সামাল দিয়েছে হবস। তার কিছুটাও যদি অবশিষ্ট থাকে তো অনায়াসে ফোরম্যানকে মোকাবেলা করতে পারবে, কারণ পিস্তলের চেয়ে মুঠি চালাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে জেফ্রি করবেট। ঝুঁকির মধ্যে না গিয়ে বরং অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেয়াই সব দিক থেকে ভালো হবে। এমন কেউ যে আইনের লোককে খুন করতে পিছুপা হবে না। অ্যাল, মেজ ছেলেকে ডাকলো পার্কার। জেফ্রিকে ডাকো। ও তো অসুস্থ বাবা। পায়ে হেঁটে আসবে সে, হামাগুড়ি তো দিতে হবে না। বিরক্তি প্রকাশ করলো বারপি মালিক। একটু পর কামরায় প্রবেশ করলো করবেট। এমনিতে সে বিশাল দেহী, তার উপর ব্যান্ডেজ থাকায় হাতগুলোকে প্রকাণ্ড দেখাচ্ছে। সামনে এসে দাঁড়ালো, অস্বস্তি ভরে তাকালো মালিকের দিকে। সাফারের পরে তৈরি হতে বলো ওদের, দীর্ঘকণ্ঠে আদেশ করলো জুলিয়াস পার্কার। ব্রুকসের বাথানে গিয়ে নজর রাখবে। মাঝরাতের দিকে কেবিনটা ঘেরাও করার পর কাজ শেষে পুড়িয়ে দিবে। আমি তো রাইড করতে পারবো না বস। তোমাকে রাইড করতে বললো কে? তোমাকে রাইড করতে বললো কে? বিরক্তিতে কুঁচকে উঠল বুড়োর কপাল। কি করতে হবে তা ভালো করে বুঝিয়ে দাও ওদের, কোথাও যেন ভুল না হয়। সকালে ঘুম থেকে উঠে শুনতে চাই স্যামুয়েল ব্রুকস নামে বেসিনে কেউ নেই। 5, সিদ্ধান্তটা হঠাৎ করে নিয়েছে স্যামুয়েল ব্রুকস। আগাম বিপদ টের পাওয়ার সহজাত প্রবণতা আছে ওর মধ্যে, কারণ বিপদ ওর বহু পুরানো বন্ধু। পার্কারের রাইডারেরা যে কোনো সময় হামলা করতে পারে। কেবিনের 4 দেয়ালের মধ্যে ওকে পেয়ে গেলে কাজটা সহজ হয়ে যাবে। সন্ধ্যের পরপরই তাই সবজি বাগানের পেছনে উইলো ঝোপের পাশে আশ্রয় নিয়েছে। জায়গাটা এমন, কেবিন ও তার আশপাশের সব কিছুই স্পষ্ট চোখে পড়বে। অথচ আগে থেকে জানা না থাকলে ওদিক থেকে ওর অবস্থান আঁচ করা কঠিন। অন্য দিনের চেয়ে একটু আগে সাফার সেরেছে ও। তারপর হেনরিটা নিয়ে উইলো ঝোপের কাছে চলে এসেছে। ঘাসের উপর বেডরোল বিছিয়ে সিগারেট ধরিয়েছে। নির্জন পেরিতে চোখ। চাঁদের ম্লান আলো নিকশ কালো আধার দূর করতে পারেনি। 10 হাত দূরে রোয়ানের অস্পষ্ট নড়াচড়া টের পাচ্ছে। এমিলিওর গেল্ডিংটাকে পেরিতে ছেড়ে দেওয়ার পর থেকে গরুগুলোর সাথেই থাকছে। খাওয়ার সময় হলে কেবিনের কাছে চলে আসে। ঘোড়া দুটোর উপর আস্থা আছে ওর, বিশেষ করে দীর্ঘদিনের সঙ্গী রোয়ানের উপর। অনাহত কেউ আসা মাত্র ওকে সতর্ক করার চেষ্টা করবে। তাছাড়া ও নিজে তো আছেই। এ ধরনের পরিস্থিতিতে
ঠিক ঠিক আগে থেকে টের পেয়ে যায় ও। বহুবার এমন হয়েছে। কেউ এলে একেবারে নিঃশব্দে আসা অসম্ভব, সুতরাং ও টের পাবে। নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল হঠাৎ করেই। মুখের উপর থেকে হ্যাট সরিয়ে উঠে বসল ব্রুকস। কোলের উপর তুলে নিল হেনরিটা। কেবিনের দিকে চলে গেছে দৃষ্টি। পড়ছে কয়েকটা ছায়া দেখে একটু অবাক হলো না। ভেতর থেকে বেরিয়ে এলো একজন, সপাটে দরজা আটকে দিল। হারামজাদা ভেগেছে, চাপা স্বরে বলল সে। কেবিনে আগুন লাগিয়ে দাও। নড়ে চড়ে উঠল লোকগুলো। দূরে দাঁড়ানো ঘোড়ার স্যাডল থেকে বড়সড় একটা টিনের পাত্র নিয়ে এলো একজন। মুখ খুলে ভেতরের তরল দেয়ালে ছিটাতে শুরু করলো। শেষে ছাদে ছুঁড়ে মারল। পোমাদ গুনল ব্রুকস। নিজের অবস্থান ফাঁস করার সিদ্ধান্ত নিয়ে ফেলল। নইলে কেবিনটাকে রক্ষা করা যাবে না, সাথে ওর প্রয়োজনীয় জিনিসপত্র সব যাবে। হেনরি কক করলেও নির্জন রাতে শব্দটা তুলনামূলক জোরালো শোনালো। কাঠ হয়ে গেছে সবকটা ছায়া। ও কাজ করো না, তাহলে কিন্তু গুলি করব। সাহস থাকে তো সামনে এসো, উস্কানি দিল একজন। ডান দিকে 4 হাত দূরের বোল্ডারের দিকে তাকালো ব্রুকস। অনায়াসে ঝাঁপ দিয়ে ওটার পেছনে আড়াল নেওয়া যাবে। এদিকে ওর অবস্থান আঁচ করার চেষ্টা করছে লোকগুলো। সুযোগ পেলেই কোমরে হাত বাড়াবে। সময় যেন আটকে আছে। পায়ের ভর বদল করলো একজন। হঠাৎ করে পাশে সরল সামনের লোকটা। তাতে আড়ালে পড়ে গেল পরের জন। ফস করে দেয়াশালাইয়ের একটা কাঠি জ্বলে উঠল। ওরা এতটা সাহস দেখাবে ভাবতে পারেনি ব্রুকস, তবে নির্দ্বিধায় গুলি করল। রাইফেলের ভারী গর্জনে কেঁপে উঠল পেইরির জমাট নিস্তব্ধতা। ঢলে পড়ল সামনের বারপি ক্রু। দেয়াশালাইয়ের কাঠিসহ হাতটা শরীরের নিচে চাপা পড়ে গেল। জটিতে ঘুরেই আন্দাজের উপর গুলি করল পেছনের লোকটা। ব্রুকসের দুহাত দূরে একটা বার্সের গুড়িতে গিয়ে বিঁধল। ফের গুলি করল। ফলাফল দেখার অপেক্ষায় না থেকে ঝাঁপ দিল। গড়ান দিয়ে চলে এলো বোল্ডারের আড়ালে। জায়গাটায় যেন নরক ভেঙে পড়ল। এরপর সমানে গুলি করছে ওরা। অপেক্ষা। প্রথম ঝাপটা কেটে যেতে থেমে গেল গুলির শব্দ। বারুদের গন্ধে ভারী হয়ে আছে বাতাস। মাথা সরিয়ে তাকালো ব্রুকস। 4টে ছায়া, সবার ডান হাত লম্বা। একপাশে সরে গেল দুজন। বোল্ডারের আড়াল থেকে শরীর বের করলো। নড়াচড়া টের পেয়ে গেল বারপি ক্রুরা, কিন্তু সুযোগ পেল না। ব্রুকসের গুলিতে থেমে গেল সামনের জন। ধীরে হাঁটু ভেঙে পড়ে গেল। অন্যরা ঝাঁপ দিয়েছে, মাটির সাথে মিশিয়ে ফেলতে চাইছে শরীর। সামলে নিয়ে আরেক পলসা গুলি চালালো ওরা, কিন্তু ততক্ষণে নিরাপদে সরে পড়েছে ব্রুকস। মিনিট 10 ঠায় পড়ে থাকলো। প্রতিপক্ষের সাড়া নেই। পিঠ টান দিল নাকি? অন্তত দুজন মরেছে। তবু বলা যায় মোটেই আনাড়ি ছিল না লোকগুলো। ভরকে দিয়ে ফায়দা লুটেছে ও। আরেকটা সুবিধা ছিল, বারপি ক্রুদের মতো ওকে খোলা জায়গায় থাকতে হয়নি। লড়াইয়ের সমীকরণ যখন অসমান, তখন প্রতিপক্ষের দুর্বলতাই ওর পুঁজি। এটাও ঠিক, একই ভুলও ওরা বারবার করবে না। ধীরে নিঃশব্দে সরে এলো। পেছনে ঘন উইলো ঝোপ। চাপ চাপ অন্ধকারের পটভূমিতে ওকে চোখে পড়ার কথা নয়। অনেকক্ষণ পর দুটো ছায়া চোখে পড়ল। পিছু হটছে। আপাতত বোধ হয় ঝামেলা বিদায় হয়েছে। একটু পর দিগন্তের আবছা অবয়বে দেখা গেল ঘোড়সওয়ারদের 3 জন। বারবি বাথানের দিকে যাচ্ছে। কেবিনের সামনে খোলা জায়গায় দৃষ্টি বুলালো। নিথর একটা দেহ পড়ছে। একটু দূরে করালের কাছে আরেকজন। 3 নম্বরকে পাওয়া গেল সবজি বাগানের একেবারে কিনারায়, সম্ভবত মৃত। নিশ্চিত হতে আরো কিছুক্ষণ অপেক্ষা করলো। তারপর বেরিয়ে এসে লাশগুলো পরীক্ষা করলো। কফির তেষ্টা পেয়েছে। কেবিনের ছাদ ও দেয়ালে তেল ঢেলেছে লোকগুলো। চুলো জ্বালানো বিপজ্জনক হতে পারে। পৌঁছে উঠে এসে পা দিয়ে ঠেলে ফেলে দিল লাশটা। তারপর ভেতরে ঢুকে পড়ল। 3 বছর ধরে থাকছে এখানে।
অন্ধকারেও অনায়াসে তাই চলতে পারছে। রান্নাঘরে চলে এলো ও, হাতড়ে ও ওস বেসিনের পাশে পেল কেতলিটা। ওটায় পানি ঢেলে দিল মগ ওটায় পানি ঢেলে মগ, চিনি আর কফির গুঁড়ো নিয়ে বেরিয়ে এলো। উইলো ঝোপের পেছনে খোলা জায়গা দেখে মাটিতে গর্ত করলো। আগুন জ্বালিয়ে 3টা পাথর খণ্ডের উপর কেতলি চাপিয়ে দিল। মগ ভর্তি গরম কফি নিয়ে আয়েশ করে বিছানায় বসলো। ধীরে চুমুক দিচ্ছে। বাইরে থাকার সিদ্ধান্ত না নিলে এতক্ষণে লাশ হয়ে পড়ে থাকতে হতো, ভাবছে ও। চমৎকৃত হওয়ার কিছু নেই, জানতো এরকম কিছু হতে পারে। ধরে নেওয়া যায় বাকি রাতটুকু নিশ্চিন্তে ঘুমাতে পারবে। বারপি এত মরিয়া হয়ে যায়নি যে আজ রাতেই ফের হামলা চালাবে। মরার ভয় ওদেরও আছে। তাছাড়া লড়াই করতে যারা এসেছিল কেউই বোধহয় পার্কারের নিজস্ব লোক নয়। ভাড়াটের লোকের আগ্রহ কখনোই আন্তরিক হয় না। ওরা লড়াই করবে যখন সাফল্যের পাল্লা নিজের দিকে ভারী থাকবে। ভোরে ঘুম ভাঙল ওর। চারপাশের ফিকে আলোয় নির্জন পেরি ঝাপসাভাবে চোখে পড়ছে। পায়ে বুট গলিয়ে কফির পানি চড়ালো। তারপর কেবিনে এসে ঢুকলো। হাত মুখ ধুয়ে শুকনো জার্কি আর বিস্কুট দিয়ে নাস্তা সেরে নিল। কফির মগ হাতে বিতৃষ্ণার সাথে দেখল লাশগুলো। বিন্দুমাত্র করুণা হচ্ছে না। অস্থির অনিশ্চয়তায় ভরা জীবনটা পেছনে ফেলে এসেছিল। এরা ওকে বাধ্য করেছে সে জীবনে ফিরে যেতে। মাসুল তো দিতেই হবে, হয় তাদেরকে নয়তো ওকেই। কফি শেষ করে মাটি দিয়ে গর্তটা ভরাট করলো। বেডরোল গোটালো। এরপর এমিলিওর গেল্ডিংটা কাছে চলে এসেছে। করালে গিয়ে দুটো ঘোড়ারই যত্ন নিল। শেষে গেল্ডিংয়ের পিঠে স্যাডল চাপালো। আপত্তি করল না ঘোড়াটা। দূর থেকে কৌতূহলী দৃষ্টিতে দেখছে রোয়ানটা। পছন্দ বা অপছন্দ কোনোটাই করছে না। আপন মনে হাসল ব্রুকস। ঘোড়াটা ওর মতোই, প্রয়োজন ছাড়া নিরুৎসাহী, ধীর স্থির, কিন্তু লক্ষ্যে অবিচল। গেল্ডিংয়ে চড়ে তৃণভূমিতে এলো। কয়েকটা গরু সীমানার কাছাকাছি চলে গেছে। বেশ কসরত করে ফিরিয়ে আনলো ওগুলোকে। সবজি বেড নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এরপর চারপাশে সজাগ দৃষ্টি রাখছে। জানে বারপি আবারও চড়াও হতে পারে। জুলিয়াস পার্কারকে রীতিমতো ঘৃণা করতে শুরু করেছে ব্রুকস। নিজের লড়াই অন্যকে দিয়ে করায় দুর্বল ও কাপুরুষেরা। পার্কার তেমনই একজন, কিন্তু এ তল্লাটে সবচেয়ে বেশি প্রতাপ তারই। হাস্যকর। নিজের তৈরি প্রতিরক্ষা বুজ্জের ভেতর লোকটা প্রচণ্ড শক্তিশালী ঠিকই। দেয়ালটা একবার ভেঙে গেলে ইঁদুরের মতো ভয়ে সিটিয়ে যাবে। পার্কারের পরবর্তী চাল অনুমান করতে কষ্ট হয় না। টাকার পরোয়া না করে আরও লোক আনবে। ভয়ঙ্কর কিছু লোকের আনাগোনায় ভরে যাবে বেসিন। সত্যিকার কিছু টাপ লোকও আসবে, যাদের গতরাতের মতো সহজে ভরকে দেয়া কিংবা কাবু করা যাবে না। তবে এসব নিয়ে খুব একটা ভাবছে না ব্রুকস। একসময় নিজের হাতে ভাগ্য গড়তে চেয়েছিল, কিন্তু নিয়তি ওর পিছু ছাড়েনি। পুরানো জীবনে এনে দাঁড় করিয়েছে। তাই নিয়তির হাতে সঁপে দিয়েছে সবকিছু। ও কেবল টিকে থাকার চেষ্টা করবে। এতগুলো লোকের সাথে পেরে ওঠা অসম্ভব জানে, কিন্তু পিছিয়ে যাওয়া ওর ধাতে নেই। পরিণতি নিয়েও ভাবছে না। ব্রুকস জানে, দেখেছেও বহুবার, একজন বন্দুকবাজের মৃত্যু বেশিরভাগ ক্ষেত্রেই হয় বন্দুকের গুলিতে। তেমন করে মরতে হবে ওকে, হয়তো আজ বা কাল, কিংবা আরও পরে। নির্ভর করে করে কিভাবে টিকে থাকছে তার উপর। পূব দিগন্তে দুজন ঘোড়ছোয়ারকে দেখে ভুরু কুঁচকে উঠল ওর। সিমের চারগুলোর মাঝখান থেকে দ্রুত কয়েকটা আগাছা তুলে নিল। একবার নজর বোলালো রাইফেলের উপর। নাগালের মধ্যেই আছে। লাশগুলোর কথা মনে পড়তে উঠে পড়ল। টেনে ঝোপের কাছে এনে রাখলো ওগুলো। কাজটা করার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, কিন্তু আগন্তুকদের পরিচয় আন্দাজ করতে পারছে বলেই করল। পড়ছে দাঁড়িয়ে বাপ বেটির উপর নজর বোলালো ব্রুকস। তৃণভূমি আর পর্বতমালা দেখছে ওরা। ঠোঁট নড়ছে।
আলাপের বিষয়বস্তু ব্রুকসের কানে না এলেও আঁচ করতে পারছে। কাছে আসার পর জেমস ফ্লাগানের কথায় ওর ধারণায় সত্যি হলো। দারুণ এক বাথান, অকৃত্রিম প্রশংসা সার্কেল এফ মালিকের কণ্ঠে। পাঞ্চারা বলা বলি করতো, কিন্তু কখনোই আমল দেইনি আমি। স্যাম, মনে হচ্ছে কেবল তোমার পক্ষেই সম্ভব এটা, অন্য কেউ পারত না। নালা কেটে ঝর্ণার গতিপথ বদলে দিয়েছ, আর তাতে সবকিছু এভাবে বদলে যাবে কে ভেবেছিল? তোমার অনেক আগে এখানে এসেছি আমরা, কিন্তু এরকম ধারণা কারো মাথায় আসেনি। ফ্লাগান কন্যার দিকে তাকালো ব্রুকস। নিতান্ত সাধারণ স্কার্ট ব্লাউজে অপূর্ব লাগছে। মহিলাদের সাথে মেশার অভিজ্ঞতা ওর বলতে গেলে নেই, কিন্তু কোন মুখ কতটা সুন্দর তা ভালো করে জানে। ওর আশঙ্কা, লাশগুলো হয়তো মেয়েটার চোখে পড়ে যাবে, তাহলে অস্বস্তিতে ভুগবে লোরিয়া। স্যাডল ছেড়ে পড়ছে এসে দাঁড়ালো জেমস ফ্লাগান। তবে সবার আগে খুশি হয়েছি তোমাকে খাড়া থাকতে দেখে। ব্রুকসের চোখে প্রশ্ন ফুটে উঠল। রাতে গোলাগুলির শব্দ শুনলাম, নিশ্চয় হামলা করেছে বারপি। কজন এসেছিল? 6 জন। ফিরে গেল কজন? অস্বস্তি নিয়ে তাকিয়ে আছে লোরিয়া। ওদের এসব আলাপ ভালো লাগছে না। সবজি বাগানের উপর চোখ পড়তে আটকে উঠল, চোখে বিস্ময়। বাবা দেখো, লোকগুলো, ওরা কি সত্যি? লরা, ভেতরে গিয়ে কফি তৈরি করবি? দ্রুত বলে উঠল ফ্লাগান। মেয়েকে সরিয়ে দিতে চাইছে। লোরিয়া কেবিনের ভেতর ঢুকে পড়তে বাগানের দিকে এগোলো। কাছে গিয়ে লাশগুলো উল্টে চেহারা দেখলো। সব কটা বদমাস। এর আগে একজনকেও দেখিনি, কিন্তু ওরা যে নির্দয় খুনি তা মরার পরও ওদের চেহারায় লেখা রয়েছে। ফেরার সময় সিগারেট ধরালো সার্কেল এফ মালিক। এতদিনে শিক্ষা হবে বুড়ো ভামটার। আজীবন অন্যের উপর ছড়ি ঘুরিয়ে এসেছে, এবার মজা বুঝবে। তুমি লোকটা আসলেই অসাধারণ, শুধু খাটতেই জানো না, বুকের পাটাও আছে। তোমার জায়গায় হলে আমি কখন সটকে পড়তাম। ক্ষীণ হাসল ব্রুকস, যদিও একমত হতে পারল না। প্লাগানদের আত্মসম্মানবোধ খুব প্রখর। আইরিশদের মধ্যে বরাবর যা দেখা যায়, এ লোক মরবে কিন্তু পালাবার দলে নয়। তোমাকে সাহায্য করতে পারলে খুশি হতাম স্যাম। দুজন কাউহ্যান্ডকে ধার দিতে পারি, তবে এটা ঠিক, তোমার মতো লড়তে পারবে না ওরা। অবশ্য বাথানের কাজে সাহায্য করতে পারবে। সার্কেল এফকে এর সাথে জড়াতে চাই না আমি। লরিয়াকে নিয়েই তো ঝামেলার শুরু। তুমি অস্বীকার করলেও আমি মনে করি সার্কেল এফ প্রথম থেকে এতে জড়িয়ে আছে। তোমার লোকগুলো কেমন ফ্লাগান? তোমাকে দেখলেই বোঝা যায়। দু একজনের সাথে আমার কথাও হয়েছে। ওহো, নিরীহ লোকগুলো পার্কারদের তোপের মুখে পড়ুক তা আমি যেমন চাই না, তেমন ওরাও চাইবে না। এই বাবা, ভেতর থেকে ডাকলো লোরিয়া। কফি হয়েছে, এসো তোমরা। ফ্লাগান এগোতে অনুসরণ করলো ব্রুকস। টেবিলে অপেক্ষা করছিল লোরিয়া। মগ পূর্ণ ধুমায়িত কফি আর বিস্কুট পরিবেশন করেছে। লরা, আমরা ওর বাড়িতে এলাম নাকি ও আমাদের বাড়িতে এলো? সহাস্যে জানতে চাইল সার্কেল এফ মালিক। আভা ছড়ালো মেয়েটার ফর্সা গালে। চুপ করবে? কড়া দৃষ্টিতে দেখছে বাপকে। ব্রুকসের অভিব্যক্তিহীন মুখের দিকে তাকালো একবার, তারপর বাপের পাশে বসে পড়ল। শোনো বুড়ো, তোমার মুখটা থামাও, নইলে লবণ মেশানো কফি জুটবে কপালে। ভুলে যেও না, কফি তৈরি করার অনুরোধ তুমিই করেছিলে।